2025 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং যাদের বিশেষ করে ইতিহাস সাবজেক্ট আছে, তো ইতিহাসে কোন কোন কোশ্চেনগুলো 2025 সালে আসতে পারে সেই কোশ্চেনগুলো কিন্তু আমি আলোচনা শুরু করেছি। তো আমি প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের কোশ্চেনগুলো আলোচনা করেছি, তার উত্তর সমেত আমি বলেও দিয়েছি। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নেবে। আজকে তৃতীয় অধ্যায়ের আমি একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা কিন্তু 2025 সালের পক্ষে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একেবারেই ভুলো না। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। যে তৃতীয় অধ্যায়ের যে কোশ্চেনটা সব বেশ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যে চীনের উপর আরোপিত অসম চুক্তিগুলির বিবরণ দাও। এটা কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এই কোশ্চেনটা কিন্তু করবে। এর সময় কিন্তু আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে নানকিং সন্ধির শর্তগুলি আলোচনা করো। এই দুটি কোশ্চেনই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আজকে আমি তোমাদের সামনে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে যে চীনের উপর আরোপিত অসম চুক্তিগুলির বিবরণ দাও। তো দেখো, তোমাকে অসম চুক্তিটা কি বা কখন হয়েছিল সেটা কিন্তু তোমাকে আগে বলতে হবে। যদি এটিকে ভূমিকা হিসেবে প্রথমে তোমরা যদি পয়েন্ট করো তাও বলতে পারো। যেমন ধরো, হয়তো একটা ভূমিকা দিলে, ভূমিকা দিয়ে লিখতে শুরু করলে যে সুপ্রাচীন সভ্যতা লীলাভূমি চীন সৌরাচারী মাঞ্চু বংশের শাসনকালে 19 শতকের সূচনায় অর্থনৈতিক, সামরিক ও আধুনিক কারিগরি ও প্রযুক্তিবিদ্যায় পশ্চাৎ পরদেশে পরিণত হয়। দুর্বল চীনকে পরাজিত করে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, আমেরিকা, স্পেন, জাপান, পর্তুগাল প্রভৃতি সাম্রাজ্যবাদী দেশগুলি শোষণমূলক বিভিন্ন সন্ধি চাপিয়ে দেয়। এই শোষণমূলক চুক্তিগুলিকে অসম চুক্তি বা বৈষম্যমূলক চুক্তি বলা হয়। তাহলে বোঝা গেল যে চীনের উপর যে বৈষম্য চুক্তি, অসম চুক্তি বলিতে কি বোঝো। এবার ধরো এই সময়কালটা কি ছিল, সময়কালটা তোমাকে বলতে হবে। মাঞ্চু রাজবংশের রাজত্বকালে 1839 খ্রিস্টাব্দে প্রথম চীনের উপর এই অসম চুক্তি চাপানো হয়, আর সমাপ্তি ঘটে 1949 খ্রিস্টাব্দের পূর্বে। অর্থাৎ বলা যেতে পারে প্রায় 100 বছর ধরে পশ্চিমী দেশগুলি চীনের উপর এই অসম চুক্তিগুলি চাপিয়ে দিয়ে নির্লজ্জভাবে চীনের উপর শোষণ ও অত্যাচার চালায়। এই জন্য এই চুক্তিগুলিকে চীনের শতবর্ষব্যাপী অবমাননা রূপে অভিহিত করা হয়। তাহলে এখানে সময়কালটা মোটামুটি বুঝে গেলে। এইবার দেখো, এই যে বিভিন্ন অসম চুক্তিগুলি যেটা চীনের উপর কিন্তু আরোপিত যে করা হয়, যে বিভিন্ন অসম চুক্তিগুলি, যেমন ধরো কি কি অসম চুক্তি আরোপ করা হয় চীনের উপর। একটা হচ্ছে নানকিং চুক্তি, তারপর তোমার ধরে নাও বোগের চুক্তি, 3 নম্বর ধরে নাও ওয়ান ঘিরিয়ার চুক্তি, 4 নম্বর হচ্ছে ধরো হোভার পাওয়ার চুক্তি, 5 নম্বর ধরো আইগুনের সন্ধি, 6 নম্বর ধরো টিয়েনমিনের চুক্তি, এরকম পিকিং চুক্তি, এরকম অনেক কিন্তু চুক্তি কিন্তু চীনের উপর কিন্তু আরোপিত করা হয়। এইগুলো দেখো এক একটা করে সংক্ষেপে কিন্তু তোমাদের একটু লিখতে হবে। তা দেখো, এখানে প্রথমে একটা হেডিং দিয়ে দেবে, সেটা হচ্ছে যে বিভিন্ন অসম চুক্তি। এইখানটা তোমরা কি লিখবে না, চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তির বিবরণ নিম্নে আলোচনা করা হলো। নিয়ে প্রথমে যে চুক্তিটা লিখলে সেটা হচ্ছে নানকিং চুক্তি, যেটা হয়েছিল 1842 খ্রিস্টাব্দে। এটা সম্বন্ধে কি বলবে? প্রথম ওহিফেনের যুদ্ধে চীনকে পরাজিত করে ব্রিটেন চীনের উপর নানকিং এর অসম চুক্তি চাপিয়ে দেয়। 1882 খ্রিস্টাব্দে 29 আগস্ট এই চুক্তি স্বাক্ষরিত হয়। এবার কিন্তু বলবে যে এই চুক্তির শর্তগুলি কি কি না, এই চুক্তির শর্তগুলি হচ্ছে: 1. ক্যান্টন, সাংহাই, অময়, ফুচাও, নিংপো এই 5টি বন্দর ইউরোপীয় বণিকদের বাণিজ্য বসবাস করার জন্য মুক্ত করে দিতে হবে, এই একটা। 2. ওই 5টি বন্দরে ইউরোপীয়রা কনসাল নিয়োগের অধিকার পায়। 3.
কোহং প্রথা বাতিল হয়, ইংরেজগণ চীনের সর্বত্রই বাণিজ্য করার অধিকার পায়। 4 হংকং বন্দরটি ইংরেজরা লাভ করে। 6 চীনের ইংরেজদের পণ্যের উপর 0% হারে শুল্ক ধার্য করা হয়। এবং 7 যেটা বলবো, যুদ্ধের জন্য চীন ইংরেজদের মোট $21 মিলিয়ন ক্ষতিপূরণ দেয়। তাহলে যখন এই নানকিন চুক্তিটা বলবে, নানকিন চুক্তির যে শর্তগুলি, সেই শর্তগুলি কিন্তু তোমাদের বলতে হবে। এরপর ধরো 2 নম্বর যে চুক্তিটা হয় চীনের উপর, বোগের চুক্তি বা হুমেনের চুক্তি। এটা হচ্ছিল 1843 খ্রিস্টাব্দে। নানকিংয়ের চুক্তি স্বাক্ষর করার অল্প দিনের পরেই 1843 খ্রিস্টাব্দে 8ই অক্টোবর বোগের সন্ধি বা হুমের সন্ধি নামে অপর একটা অসম চুক্তি ব্রিটেন চীনের উপর চাপিয়ে দেয়। এই সন্ধির দ্বারা চীনের কাছ থেকে ব্রিটেন অতিরাষ্ট্রিক অধিকার লাভ করে। আর এই চুক্তির শর্তগুলি তাহলে কী কী? যেমন ধরো 1 নাম্বার বলবে, চীনের 5টি বন্দরে বসবাসকারী চীনা ও ব্রিটিশ নাগরিকগণের উপর চীনা আইন প্রযুক্ত হবে না। ব্রিটিশ আইনের অধীনে বিচার কার্য সম্পন্ন হবে। 2 চীন অন্য কোনো রাষ্ট্রকে ভবিষ্যতে যে সুযোগ ও সুবিধা দেবে, ব্রিটেনকেও সেই সুবিধাগুলি দিতে হবে। এই চুক্তি চীনের সার্বভৌমত্বকে আঘাত করে। এরপর অন্যান্য ইউরোপীয় দেশগুলি চীনে প্রবেশ করে নানা রকম সুযোগ সুবিধা আদায় করে। তাহলে এটা হচ্ছে তোমার ভোগের চুক্তি। তো দেখো যে চীনের ওপর আরোপিত যে আরও চুক্তিগুলো রয়েছে, সেটা হচ্ছে ওয়াং ঘিরিয়ার চুক্তি। এটা 1844 খ্রিস্টাব্দে ঘটেছিল। 1844 খ্রিস্টাব্দে 3রা জুলাই, অর্থাৎ জুলাই মাসের 3 তারিখ, মার্কিন যুক্তরাষ্ট্র চীনের উপর ওয়াং ঘিরিয়ার অসম চুক্তি চাপিয়ে দেয়। এই চুক্তি দ্বারা আমেরিকা যুক্তরাষ্ট্র চীনের কাছ থেকে নানা রকম অতিরাষ্ট্রিক সুযোগ সুবিধা লাভ করে। 5টি চুক্তি বন্দরের ক্যান্টন, সাংহাই, অ্যাময়, ফুচাও এবং নিংপো বসবাসকারী ইউরোপীয়গণ আইনগত, বিচার বিভাগীয়, পুলিশ সংক্রান্ত ও কর সংক্রান্ত বিষয়ে স্বাধীনতা অর্জন করে। আর এরপর আরেকটা যে চুক্তি বলবে, সেটা হচ্ছে তোমার ধরো হোয়াম পোয়ার চুক্তি, যেটা 1844 খ্রিস্টাব্দে ঘটেছিল। হোয়াম পোয়ার অসম চুক্তি ফ্রান্স চীনের উপর চাপিয়ে দেয় 1844 খ্রিস্টাব্দে 24শে অক্টোবর। এই সন্ধির শর্তগুলি কি কি? 1 ফ্রান্স চীনের অতিরাষ্ট্রিক ক্ষমতা লাভ করে। 2 ফরাসি বণিক ও চীনের মধ্যে বাণিজ্য শুল্ক স্থির হয়। 3 5টি নতুন বন্দর ফরাসিদের জন্য মুক্ত হয়। এরপর পরবর্তী যে চুক্তির কথা বলবো, সেটা হচ্ছে আইগুনের সন্ধি। যেমন ধরো 1856 খ্রিস্টাব্দে এটা হয়েছিল। দ্বিতীয় আইফেনের যুদ্ধ শুরু হলে রাশিয়া 1856 খ্রিস্টাব্দে 28শে মে চীনের উপর আইগুনের সন্ধি চাপিয়ে দেয়। এই সন্ধি অনুসারে কি বলা হয়? 1 নম্বর পয়েন্ট দেবে, উত্তর চীনের কিছু এলাকার উপর রাশিয়া আধিপত্য স্থাপন করে। তারপর বলবে 2 চীনের আমুর, উসুরি এবং সুখোয়া জিনজিয়ান নদীতে চীন ও রাশিয়ার নৌ চলাচল স্বীকৃতি হয়। তাহলে এইগুলো কিন্তু তোমাদের যে অসম চুক্তির যে আরোপ করা হয়েছিল চীনের ওপর, প্রত্যেকটি কিন্তু পয়েন্ট ধরে ধরে দিতে হবে। হচ্ছে তিয়ানমিনের চুক্তি, যেটা 1858 খ্রিস্টাব্দে হয়েছিল। দ্বিতীয় অহিফেনের যুদ্ধে চীনকে পরাজিত করে ইংল্যান্ড ও ফ্রান্স চীনের উপর তিয়ানমিনের অসম চুক্তি চাপিয়ে দেয়। 1848 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত এই চুক্তির শর্ত অনুসারে কি কি হয় দেখো। 1 চেফু, হ্যানকাও, নানকিং সহ 11টি বন্দর বিদেশিদের কাছে মুক্ত হয়। 2 ইউরোপীয়রা চীনের রাজধানী পিকিংয়ে দূতাবাস নির্মাণের অধিকার পায়।
3 চীনে খ্রিস্টান ধর্ম প্রচারে অনুমতি পায়। 4 বিদেশি বণিকদের স্বার্থে বাণিজ্য শুল্ক হ্রাস করা হয়। 5 শুল্ক দিয়ে আফিং ব্যবসা বৈধতা লাভ করে। এবং 6 চীনের অভ্যন্তর বিদেশি বণিকরা অতিরাষ্ট্রিক ক্ষমতা লাভ করে। তাহলে এই যে এক একটা সন্ধি বা চুক্তি বলছি, সেই সন্ধি বা চুক্তির শর্তগুলো কি কি সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের পয়েন্ট করে দিতে হবে। এরপর হচ্ছে পিকিং চুক্তি, যেটা 1860 খ্রিস্টাব্দে ঘটেছিল। 1860 খ্রিস্টাব্দে পিকিং কনভেনশন দ্বারা বিদেশিরা বেশ কিছু সুযোগ সুবিধা লাভ করে। যেমন কি কি? 1 নম্বর বলবে চীনে কুলি ব্যবসা স্বীকৃতি লাভ করে। 2 নম্বর বলবে তিয়ানমিন বন্দর বিদেশিদের কাছে মুক্ত হয়। 3 নম্বর বলবে ব্রিটেন কৌলুন উপদ্বীপ লাভ করে। এবং 4 নম্বর বলবে ইংল্যান্ড ও ফ্রান্স 8 মিলিয়ন করে ক্ষতিপূরণ পায়। তাহলে এরপর যে চুক্তিটা হচ্ছে সেটা হচ্ছে তোমার ধরো শিমনোসেকি চুক্তি। এখানে দেখো এটা হয়েছিল 1895। প্রথম চীন জাপান যুদ্ধে জাপান চীনকে পরাজিত করে চীনের উপর শিমনোসেকি চুক্তি চাপিয়ে দেয়। এই চুক্তির শর্ত অনুসারে কি লিখবে? 1 নম্বর লিখবে চীন কোরিয়াকে স্বাধীনতা দান করে। 2 নম্বর লিখবে চীন জাপানকে 200 মিলিয়ন টিল ক্ষতিপূরণ দেয়। 3 নম্বর লিখবে জাপান তাইওয়ান লিয়ানটুং উপদ্বীপ এবং পোর্ট আর্থার বন্দর লাভ করে। এই চুক্তির পর ইউরোপীয় শক্তিগুলি চীনকে তরমুজের মতো ভাগ করে নিয়ে নিজ প্রভাবাধীন এলাকায় গঠন করে। যেমন আবার এখানে 1 নম্বর দিয়ে পয়েন্ট দেবে জার্মানি সাংটুং প্রদেশ। 2 নম্বর বলবে ব্রিটেন দক্ষিণ চীন ও ইয়াংশিকিয়াং উপত্যকা। 3 নম্বর বলবে রাশিয়া মাঞ্চুরিয়াতে। এবং 4 নম্বর বলবে ফ্রান্স ইউয়ান ও কোয়াংসি প্রদেশে আধিপত্য স্থাপন করে। তো ঐতিহাসিক ভিনাক চীনের এই অবস্থাকে চীনা তরমুজের খণ্ডীকরণ বলেছেন। এরপর যে লাস্ট পয়েন্টটা দেবে সেটা হচ্ছে বক্সা প্রোটোকল, যেটা 1899 থেকে 1901 খ্রিস্টাব্দের মধ্যে ঘটেছিল। 1899 থেকে 1901 খ্রিস্টাব্দের মধ্যে চীনে বিদেশিদের বিরুদ্ধে বক্সার বিদ্রোহ শুরু হয়। বিদেশিরা বিদ্রোহ দমন করে চীনের উপর 1901 খ্রিস্টাব্দে 7 সেপ্টেম্বর বক্সার প্রোটোকল নামে একটি অসম চুক্তি চাপিয়ে দেয়। এই চুক্তির অনুসারে 1 নম্বর পয়েন্ট দেবে চীন বিদেশিদের ক্ষতিপূরণ দেয়। 2 নম্বর বলবে পিকিংয়ের দূতাবাসগুলি রক্ষার জন্য বিদেশিরা সৈন্য রক্ষার অনুমতি পায়। 3 নম্বর বলবে চীনের 25টি দুর্গ ভেঙে ফেলা হয়। এবং 4 নম্বর বলবে যে রেলপথ ও স্টেশনের সুরক্ষার জন্য বিদেশিরা সৈন্য রাখার অনুমতি পায়। তাহলে হয়ে গেল যে সমস্ত অসম চুক্তিগুলো চীনের ওপর আরোপিত করা হয় সেগুলো আলোচনা করলাম। শেষে কিন্তু একটু মূল্যায়ন দিতে হবে অবশ্যই। লিখবে যে এই অসম চুক্তিগুলির ফলে চীনের সার্বভৌমত্ব বিপন্ন হয়। 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের পর রাশিয়া চীনের উপর অতিরাষ্ট্রিক ক্ষমতাগুলি ত্যাগ করে। 1949 খ্রিস্টাব্দে চীনে গণপ্রজাতন্ত্র স্থাপিত হলে ইংল্যান্ড ফ্রান্স ও আমেরিকা সহ বিদেশি রাষ্ট্রগুলি অতিরাষ্ট্রিক চুক্তি বাতিল করে। তাহলে এই যে তোমাদের কোশ্চেনটা আজকে আলোচনা করলাম, এই কোশ্চেনটা কিন্তু 2025 সালের পক্ষে ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই এই নোটটা কিন্তু স্ক্রিনশট করে নাও বা খাতার মধ্যে নোট করে নাও। এই কোশ্চেনটা কিন্তু খুবই ভেরি ইম্পর্টেন্ট। চীনের উপর আরোপিত অসম চুক্তিগুলি বিবরণ দাও। আর এর পরের দিনকে কিন্তু আমি আরেকটা কোশ্চেন আলোচনা করব, সেটা হচ্ছে নানকিং সন্ধির শর্তগুলি আলোচনা করো। যাই হোক, আজকে আর বেশি ভিডিওটি বড় করলাম না। তোমাদের ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আবার তোমাদের বলছি, প্রথম অধ্যায়ের যে কোশ্চেনগুলো 8 নম্বর কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, দ্বিতীয় অধ্যায়ের যে কোশ্চেনগুলো 8 নম্বর ইম্পর্টেন্ট, সমস্তগুলো উত্তর সেগুলো কিন্তু আমি আলোচনা করছি উত্তর সমেত। যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নেবে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আর আজকে তৃতীয় অধ্যায়ে এই কোশ্চেনটা বললাম,
চীনের ওপর আরোপিত অসম চুক্তিগুলি বিবরণ দাও। এই কোশ্চেনটার প্রয়োজন পড়লে তোমরা কিন্তু স্ক্রিনশট করে নাও। যাই হোক, এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি। তোমরা সকলে ভালো থাকো এবং ভালো করে পড়াশোনা করো, কারণ দেখতে দেখতে এই মাসগুলো কেটে যাবে। সামনেই আবার 2025 সাল আসছে, তোমাদের কিন্তু কঠিন যুদ্ধের মধ্যে আবার নেমে যেতে হবে, পরীক্ষা দিতে হবে। সেই জন্য এখন থেকে তোমরা প্রস্তুতি নাও। ধন্যবাদ।